Hello my dear students, welcome to my YouTube channel. আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়ু চাপের পরিবর্তনের জন্য যে সমস্ত ফ্যাক্টরসগুলো দায়ী তাদের মধ্যে কতগুলো পয়েন্টস আমরা আলোচনা করেছিলাম। আমরা তার পরবর্তী পয়েন্টসগুলো যেগুলো রেসপন্সিবল ফ্যাক্টর ফর দ্য ভ্যারিয়েশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার সেইগুলো আমরা আলোচনা করতে চলেছি। তোমরা একটু বুঝে দেখো, নেক্সট পয়েন্ট আমি এখানে লিখেছি রোটেশন অফ দ্য আর্থ। রোটেশন অফ দ্য আর্থ তোমরা সকলেই জানো যে পৃথিবী আবর্তনশীল এবং তার আবর্তনের ডিরেকশন হচ্ছে ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন। ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে যে পৃথিবী এইভাবে আবর্তন করছে। এটাও জানো যে কোনো মুভিং ডিস্ক অর্থাৎ ঘূর্ণায়মান বস্তুর মধ্যে একটা ডিফ্লেক্টিং ফোর্স জেনারেটেড হয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে centrifugal force. At a time, another force is also generated, which is known as centripetal force. Centripetal force একটা আর centrifugal force. Centrifugal force হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। আমাদের এখন যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কেন্দ্রীয় বহির্মুখী বলের প্রভাব এবং তার জন্য বায়ু চাপের পরিবর্তন কিভাবে হয় সেটা। আর সেন্ট্রিপিটাল প্রসঙ্গক্রমে এসে গেছে বলে বলছি, সেন্ট্রিপিটাল হচ্ছে কেন্দ্র অভিমুখী বল, যেটা মাধ্যাকর্ষণ শক্তির কথা বলা হয়েছে যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর এই যে ঘূর্ণায়মান পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র আকর্ষণ করে। এবার ডিফ্লেক্টিং ফোর্স বা যেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই সেন্ট্রিফিউগাল ফোর্স নির্ভর করে কিসের উপর? না আবর্তনের বেগের উপর। আমরা জানি যে আবর্তনের বেগ নির্ভর করে বৃত্তের পরিধির উপর। এখানে আমরা প্রত্যেকটা জায়গা, আমি তিনটে জায়গাকে এখানে তুলনা করেছি। এখানে পাঁচটা পয়েন্ট হবে, 1 2 3 4 5। যদি আমরা দেখি ইকুয়েটর ইজ দ্য লার্জেস্ট সার্কেল হুইচ ইজ ইমাজিনড ওভার দ্য আর্থ সারফেস, রাউন্ড দ্য আর্থ সারফেস। আমরা পৃথিবী পৃষ্ঠের চারদিকে যে বৃহত্তম বৃত্ত কল্পনা করতে পারি সেটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা এর গতিবেগ, অর্থাৎ এখানে আবর্তনের গতিবেগ তোমরা জানো 1700 কিলোমিটার পার আওয়ার। গ্রাজুয়ালি আমাদের কলকাতায় অর্থাৎ 22 ডিগ্রি 34 মিনিটে উত্তরে, ওখানে আবর্তন গতির বেগ 1536 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টায়। whereas নর্থ পোল এন্ড সাউথ পোল এই দুটো জাস্ট পয়েন্ট। আমরা যদি এই দুটো পয়েন্ট অর্থাৎ এই মেরু দুটোতে দেখি, তাহলে এই মেরু বিন্দু দুটিতে এখানে কোনো পৃথিবীর আবর্তনের বেগই নেই, বেগ হচ্ছে শূন্য। কারণ সে একটা জায়গায় দাঁড়িয়ে আবর্তিত হচ্ছে। লুক এট দিস পয়েন্ট। সাপোজ দ্য পেন ইজ মুভিং, তোমরা দেখতে পাচ্ছ পেনটা ঘুরছে এবং একটা বৃত্ত তৈরি করছে। কিন্তু এই যে নর্থ পোল, এই অ্যাক্সিসে দেখো জাস্ট এ পয়েন্ট হয়েছে। এখানে কিন্তু কোনো সার্কামফারেন্স নেই, কোনো রেডিয়াস নেই, কোনো আবর্তনের বেগও নেই, অর্থাৎ এখানে আবর্তনের বেগ হচ্ছে 0 কিলোমিটার প্রতি ঘন্টায়। অথচ এটা রোটেট করছে, ঠিক কথাই ঘুরছে, কিন্তু কোনো সার্কামফারেন্স তৈরি করছে না, কোনো পরিধি তৈরি করছে না, কোনো রেডিয়াস তৈরি করছে না। আর তোমরা তো জানো পয়েন্ট হ্যাজ অনলি দ্য এক্সিস্টেন্স, ইট হ্যাজ নো রেডিয়াস, ইট ক্যানট বি মেজার্ড in height and value. এখানে দেখো, এখানে ডিফ্লেক্টিং ফোর্স, অর্থাৎ যেহেতু আচ্ছা এখানে কাল্পনিক একটা অ্যাক্সিস যদি করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এটা যদি আমার অ্যাক্সিস হয় তাহলে ইকুয়েটরে রেডিয়াস হচ্ছে এইটা, 60 ডিগ্রি নর্থের রেডিয়াস হচ্ছে এটা, and at the point of NP and SP, that means North Pole এবং South Pole, there is no radius. Okay? তাহলে রেডিয়াসটা লার্জেস্ট কোথায়? ইকুয়েটরে। তাহলে রেডিয়াস যদি লার্জেস্ট হয় ইকুয়েটরে ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ অর অ্যাক্সিস, তাহলে সেখানে রোটেশনাল স্পিড বা রোটেশনের স্পিডটাও হবে সবচেয়ে বেশি, and air must be deflected in this way. This is the rate of deflection. On the other hand,
বায়ু এখানেও ডিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু দেখো তো ডিফ্লেকশনের রেটটা পরিবর্তন হয়ে গেছে কিনা। এখানে যেহেতু রোটেশনাল স্পিড বা পৃথিবীর আবর্তনের বেগ বেশি, সেই হিসেবে বায়ুর বিক্ষেপণ মাত্রাটাও হবে বেশি। তাই এখানে বায়ু যদি বিক্ষিপ্তই হয়ে পড়ে, তাহলে সেই অ্যালং দ্য ইকুয়েটর অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে লো। আমরা যখন পরবর্তী ক্লাসে আলোচনা করব তখনও দেখব যে ইকুয়েটর বরাবর এখানে সারা বর্ষব্যাপী একটা পার্মানেন্ট লো প্রেসার বেল্ট এক্সিস্ট করছে অল থ্রু দ্য ইয়ার। সারা বছর ব্যাপী এই নিরক্ষরেখার উভয় পাশে একটি উভয় পার্শ্ব নিয়ে একটা বলয় রয়েছে, যেটাকে আমরা বলছি ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। এখানেও ডিফ্লেকশনের রেট হবে আরো কমে যাবে, কারণ রোটেশনাল স্পিডটা কম। তাহলে এখানে দেখো ডিফ্লেক্টিং ফোর্স বা ডিফ্লেকশন অফ এয়ার ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ রোটেশন। অর্থাৎ রোটেশনাল স্পিড যত বাড়বে, রোটেশনাল স্পিড যত বেশি হবে, তত বায়ুর চাপ কম হবে। কেন না বায়ু তত বিক্ষিপ্ত হবে বেশি, আর বায়ু যত বিক্ষিপ্ত হবে তত বায়ুর চাপ কম হবে। ওই জন্যই আমরা অ্যালং দ্য ইকুয়েটর লো প্রেসার দেখতে পাই, লো প্রেসার বেল্ট, এবং দুটো পোলে আমরা সারা বর্ষব্যাপী পার্মানেন্ট হাই প্রেসার বেল্ট দেখতে পাই। 7টা প্রেসার বেল্ট আছে, সেই 7টা প্রেসার বেল্ট আমরা পরবর্তীকালে আলোচনা করব। এখন এটা জাস্ট বোঝানোর জন্য, আমরা রোটেশনের এফেক্টটাকে বোঝানোর জন্য আমরা এটুকু আলোচনা করলাম। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড এন্ড সি, ওয়াটার অ্যান্ড ল্যান্ড সারফেস। Another point, distribution of land and sea. এটা যদি এরকম হয়, দেখে নি আমরা ইতিমধ্যে হয়তো শুনে থাকবে তোমরা যে বায়ু আমরা সময়ের পরিবর্তনের সঙ্গে যে বায়ু গতি পরিবর্তন করে তাকে সাময়িক বায়ু আমরা বলি। সেই সাময়িক বায়ুর উদাহরণ হচ্ছে সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। এই সমুদ্র বায়ুতে যাচ্ছে এইভাবে। কোনো বায়ু যদি জলভাগের উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেই বায়ু যেখানে জলীয় বাষ্পের মাত্রা হবে বেশি। যদিও এর আগের পয়েন্টে আমি উল্লেখ করে গেছি যে এই ওয়াটার ভেপার রিটেনিং ক্যাপাসিটি অফ এ পার্টিকুলার পকেট অফ এয়ার মাস ডিপেন্ডস অন ইটস টেম্পারেচার। দ্যাট মিন্স কোন একটা বায়ু জলভাগের উপর দিয়ে শুধু প্রবাহিত হলেই তাতে জলীয় বাষ্প থাকবে এমন নয়, কারণ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা নির্ভর করছে ওই বায়ুটির তাপমাত্রার উপর। যদি এটা টেম্পারেচার বেশি থাকে তবেই এই ওয়াটার ভেপার এখান থেকে কালেক্ট করতে পারে। তাহলে এই যে ময়েস্ট এয়ার মাস জলভাগের উপর দিয়ে এসে স্থলভাগে প্রবাহিত হচ্ছে, তাহলে এই বায়ুটার চাপ হবে কম। অন দ্য আদার হ্যান্ড, এখান থেকে ল্যান্ড সারফেস থেকে ওয়াটার সারফেসের দিকে যদি কোনো বায়ু প্রবাহিত হয়, তাহলে এটা হবে কোল্ড। এই বায়ুটা ড্রাই এয়ার মাস, কারণ এতে জলীয় বাষ্প ধরার স্কোপ নেই। আমি এই কয়েকটা দিয়েছি কারণ এতে জলীয় বাষ্প ধরা, জলীয় বাষ্প রিটেনিং ক্যাপাসিটি, ওয়াটার ভেপার রিটেনিং ক্যাপাসিটি ইজ লো। এতে যেহেতু ওয়াটার ভেপার রিটেন করতে পারছে না, তাই এই বায়ুটা যে অঞ্চলে প্রবাহিত হবে সেখানকার বায়ুর চাপ হবে বেশি। এটা হবে ড্রাই অ্যান্ড হেভি, এটা হবে ময়েস্ট অ্যান্ড লাইট। তাহলে এই বায়ু প্রবাহের উপর এবং জলভাগ স্থলভাগের বন্টনের উপর নির্ভর করে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটা থাকবে, তার উপর নির্ভর করে আবার বায়ুর চাপ কতটা হবে। তাহলে এই বায়ুর চাপের পরিবর্তনের জন্য এই ফ্যাক্টরস গুলো দায়ী। এছাড়া আছে আমাদের গভীরতার কথা এর আগে উল্লেখ করে গেছি। গভীরতা আছে, ময়েশ্চার আছে,
এইগুলি রোটেশন আছে, এইগুলি হচ্ছে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ভ্যারিয়েশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবারে আমরা আলোচনা করব এটাকেই কাজে লাগাবো। দেখো, প্ল্যানেটারি উইন্ড অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট। নেক্সট পয়েন্ট, আমাদের নেক্সট পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে পার্মানেন্ট প্রেসার বেল্ট। এই পার্মানেন্ট প্রেসার বেল্ট এগুলো কিভাবে আছে দেখো। আমরা আলোচনা করব চাপ বলয়। ঠিক কথাই, যেহেতু আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি কি কি কারণে বায়ুচাপ পরিবর্তিত হয়, সেই হিসেবে আমরা প্রথম বলেছিলাম উষ্ণতার কথা। এখানে আমরা দেখছি এখানে কতগুলো প্যারালালস অফ ল্যাটিটিউড এবং বিশেষ অক্ষরেখার কথা বলা হয়েছে, যেটা দেখানো হয়েছে এখানে 0 ডিগ্রি ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা। তারপর দেখো এটা কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এবার এখানেও দেখো 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি এবং 90 ডিগ্রি নর্থ সাউথ। এখন এর মধ্যে ইন বিটুইন 23.5 ডিগ্রি নর্থ সাউথ এই অঞ্চলটাতে তাপমাত্রার বন্টন একটু বেশি থাকে, তোমরা জানো। এই অংশটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। আমি তাপমণ্ডলগুলোকে একটু দেখিয়ে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে দেখো 66.5 টু 90 নর্থ সাউথ, এইখানে উত্তর গোলার্ধেও 66.5 থেকে 90 ডিগ্রি এবং দক্ষিণ গোলার্ধেও 66.5 থেকে 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত জায়গাটিকে বলা হবে হিমমণ্ডল। এবার ইন বিটুইন দিস, এই হিমমণ্ডল এবং উষ্ণমণ্ডল, এদের মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এটাকে বলা হচ্ছে টরিড জোন, এটাকে বলা হচ্ছে টেম্পারেট জোন, এটা হচ্ছে ফ্রিজেড জোন। ইংরেজিতে বলছে টরিড জোন, টেম্পারেট জোন, ফ্রিজেড জোন। এখানেও ঠিক তেমনি, এটা টেম্পারেট, এটা ফ্রিজেড। বাংলায় বললে এটা উষ্ণমণ্ডল, এটা নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হিমমণ্ডল। এই যে তাপমাত্রার ভ্যারিয়েশন, সেই তাপমাত্রার ভ্যারিয়েশনটা এখানে কেন ঘটে? ঘটার কারণ হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন। সেই সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন কেন হয় একটু বলে রাখি। এখানটা দেখো, এইটা হচ্ছে আমাদের সাপোজ এক্স ওয়াই, এটা হচ্ছে হরাইজন অফ দ্য পয়েন্ট এ, নিরক্ষরেখার উপরে এটা হচ্ছে দিগন্ত রেখা। এখানে সানরাইজ অল থ্রু দ্য ইয়ার shines perpendicularly.
সূর্যরশ্মি এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল প্লেন বা হরাইজন। হরাইজনের সঙ্গে এখানে এই অ্যাঙ্গেলটা কত করেছে? 90 ডিগ্রি। এই যে উলম্বভাবে পতিত রশ্মি তার তাপীয় ফল হবে বেশি। অন দ্য আদার হ্যান্ড, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে দেখো এখানকার ট্যানজেন্ট এইটা, this is your parallel sunrays, এই প্যারালাল সানরেজ এখানে কিন্তু কোণ করেছে আরো লেস দ্যান 90 থেকে কম। দেখো উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল প্লেন এখানে কোণটা করেছে আরো কম। অন দ্য আদার হ্যান্ড 90 ডিগ্রি পয়েন্ট, 90 ডিগ্রি উত্তর অক্ষাংশে, সাপোজ দিস ইজ প্যারালাল সানরেজ, এখানে there is no angle at all, এখানে কোন রকম কোণই করেনি। তাহলে যত আমরা নিরক্ষরেখা থেকে উত্তরে অথবা দক্ষিণে যাব তত সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পতন কোণ কমতে থাকছে। আর পতন কোণ কমতে থাকার ফলে তার তাপীয় ফলও কমতে থাকছে। এর ফলে আমরা নিরক্ষরেখার কাছে অল দ্য ইয়ার রাউন্ড একটা পার্মানেন্ট লো প্রেসার বেল্ট। এইখানে একটা কথা, এই টার্মিনোলজি গুলো পড়াতে পড়াতে আমরা উল্লেখ করে যাব, এগুলো কিন্তু মনে রাখার বিষয়। প্রেসার বেল্ট, প্রেসার সেল, এই দুটো জিনিস আগে বুঝতে হবে। প্রেসার বেল্ট কোনটা? যদি বেষ্টন করে থাকে, পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই বলা হচ্ছে বলয়, অর্থাৎ চাপ বলয়। কেন না ইকুয়েটোরিয়াল রিজিয়নে এবং অন্যান্য অঞ্চলেও 7টা চাপ বলয় আছে, তারা হচ্ছে স্থায়ী চাপ বলয়, পার্মানেন্ট প্রেসার বেল্ট। এই জন্যই তাকে বলা হচ্ছে প্রেসার বেল্ট, কারণ এই 7টি চাপ বলয় পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করে। এবার আমরা দেখি সেল কাকে বলে। সেল হচ্ছে কোন একটা ছোট্ট পার্টিকুলার এরিয়া, এটা যদি কোনো কারণে ইন কম্পারিজন টু দ্য সারাউন্ডিং এয়ার মাস এর তাপমাত্রা বেশি হয়ে গেছে। তাপমাত্রা যদি বেশি হয়, সাপোজ এখানে আছে 25 ডিগ্রি সি, তাহলে এখানে চাপ কি হবে? হেভি। এখানে লো। এখানে আছে 26 ডিগ্রি সি, লো, হাই। এদিকে আছে 24 ডিগ্রি সি, হাই, 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 হাই। এখন কি ঘটবে জিনিসটা? এখানে যেহেতু 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোনো কারণে এই যে টেম্পারেচারের ভ্যারিয়েশন যে কোনো কারণে হতে পারে, তোমাদের তো উল্লেখ করেছি এর আগের ক্লাসে যে এই জায়গায় কোনো কারণে তাপমাত্রা পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় হঠাৎ বেড়ে গেছে, অল্প পরিসর জায়গা উত্তপ্ত হয়ে গেছে বেশি হওয়ার ফলে এই যে হাই প্রেসার বেল্ট, এই হাই প্রেসার বেল্ট থেকে এখানে বায়ু আবর্তিত হতে থাকবে এইভাবে। এটা উত্তর গোলার্ধ ধরে না, তাহলে কোন দিকে যাচ্ছে? ডান দিকে আসছে, এইভাবে আসবে। এটা তো গেল বায়ুর মুভমেন্ট, কিন্তু আমার এটা আলোচ্য বিষয় নয়। এবার এই বায়ুর চাপকে আমরা আবহাওয়া মানচিত্রে যে রেখার দ্বারা যুক্ত করে দেখাই, সেই রেখাগুলোকে বলা হচ্ছে সমচাপ রেখা বা আইসোবার। এবার এই আইসোবার গুলো এখানে কি রকম হবে? তাহলে এখানে পরপর এই জায়গায় যদি চাপ এখানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে চাপ কম হবে। সাপোজ এটা 992 মিলিবার চাপ। তারপরে এই হচ্ছে আইসোবার 994 মিলিবার, 2 মিলিবার ইন্টারভ্যালে আমি এখানে টানছি। এটা 996 মিলিবার, 998 মিলিবার, just like this. That means 1000 মিলিবার। তাহলে এই যে চাপ রেখাগুলো টেনেছি, এটা অল্প পরিসর একটি জায়গা, সেইখানে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে গেছে কার রেসপেক্টে? না সারাউন্ডিং এয়ার মাসের রেসপেক্টে। এর ফলে এখানকার বায়ুর চাপ হঠাৎ করে এখানে কমে যায়। কমে যাওয়ার ফলে বায়ু প্রবাহিত হবে, ঠিক কথাই, কিন্তু যে রেখার দ্বারা আমরা চাপটাকে দেখাচ্ছি, বায়ুর চাপের বন্টন দেখাচ্ছি, অর্থাৎ
একই বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে বা স্থানগুলিকে আবহাওয়া মানচিত্রে যে রেখার দ্বারা যুক্ত করা হয় বা প্রদর্শন করা হয় তাকেই বলা হচ্ছে আইসোবার। এই লাইনগুলো হচ্ছে আইসোবার, আর এইটা দেখানো হয়েছে উইন্ডের ডাইরেকশন। উইন্ড ব্লোজ ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার অলওয়েজ। এখানে যেহেতু হাই প্রেসার কেন্দ্রে লো প্রেসার, অতএব এখানে বায়ুর প্রবাহ হবে কেন্দ্র অভিমুখী। এবং তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে এইভাবে বেঁকে যাচ্ছে কেন, এরকম সোজাসুজি আসা উচিত, সোজাসুজি আসতে পারতো। এখানে হচ্ছে ফেরেজ ল। এই ফেরেজ ল অনুযায়ী এখানে দেখো এটা উত্তর গোলার্ধ ধরে নাও, এটা 0 ডিগ্রি, তার মানে দ্যাট ইজ the point is located in the northern hemisphere, so wind turns towards right in the northern hemisphere. যখনই বায়ু প্রবাহিত হবে তখন এটা ডান দিকে বেঁকে যাবে। দেখো তোমার এইখানে তো এটা ডান দিকে বেঁকে যাচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে দেখো তুমি ডান দিকে বেঁকে যাচ্ছে, তোমরা লক্ষ্য করবে টার্নস টুয়ার্ডস রাইট। ওকে, তাহলে এখানে দেখানো হলো উইন্ডের মুভমেন্ট, আইসোবার, এর অ্যারেঞ্জমেন্ট, ইন্টারভ্যাল অফ আইসোবার। আইসোবার গুলো সাধারণত 2 মিলিবার ইন্টারভ্যালে ড্র করা হয়, আমি এখানে সেটাই করেছি। এবারে আসছি প্রেসার বেল্ট, তাদের এক্সিস্টেন্স এবং তাদের শিফটিং অফ প্রেসার বেল্ট, এইটা এবার আলোচনা করব। এই পর্যন্ত এই ক্লাসে হলো, আবার পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পার্মানেন্ট প্রেসার বেল্ট। এবার এই পার্মানেন্ট প্রেসার বেল্ট গুলো আবার আলোচনা করব। থ্যাংক ইউ অল।